আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে কোষ রসায়ন। অলরেডি আমি তোমাদের কোষ বিভাজন ও হচ্ছে কোষে উদ্ভিদের টিস্যু তন্ত্র এই দুইটি চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমরা কোষ রসায়ন নিয়ে কথা বলবো। তো বায়োলজি প্রেমিক যারা, তাদের জন্য আসলে কোষ রসায়নটা অনেকটাই টাফ। মানে এটা কেমিস্ট্রি একটা বিশাল পার্ট এখানে। কোষ রসায়ন কেমিস্ট্রি অনেক নলেজ ভালো থাকতে হবে কোষ রসায়নটা বোঝার জন্য। ঠিক আছে? তো কোষ রসায়ন, তো কোষ রসায়ন মানে কি, যে আমাদের কোষে যে সকল গাঠনিক উপাদান আছে, এই গাঠনিক উপাদানগুলার গঠন মানে গাঠনিক উপাদানগুলো নিয়ে এখানে আসলে গবেষণা করা হয় এই কোষ রসায়ন অংশে। তো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে, কোষ রসায়নের ফার্স্ট চ্যাপ্টার থেকে এখানে তোমাদের প্রায় 2-3 পাতা হচ্ছে কেমিস্ট্রি একটা বিশাল অংশ নতুন বইতে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটা তোমার কেমিস্ট্রিতেই এই নলেজ গুলো তোমাদের অলরেডি তৈরি হয়ে যাবে। তো আশা করি এই বই থেকে তোমাদের এক্সট্রা এগুলো পড়া লাগবে না। ঠিক আছে? মেইনলি বায়োলজি রিলেটেড যে জিনিসগুলো দরকার এগুলো, সেগুলো এখান থেকে আমরা পড়ে ফেলবো। তো প্রথম পেজে তোমাদের যেই লাইনটা দাগাতে হবে সেটা হচ্ছে যে দেহের প্রোটোপ্লাজমের প্রায় শতকরা 90 ভাগ, 60 থেকে 90 ভাগ হলো পানি। ঠিক আছে? প্রোটোপ্লাজম কি এটা তো বলছি তোমাদেরকে, যে কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। ঠিক আছে? অর্থাৎ প্রোটোপ্লাজম যদি থাকে তাহলে আমরা একটা কোষকে জীবিত বলতে পারি, আর প্রোটোপ্লাজম না থাকলে সেটাকে কিন্তু মৃত কোষ বলি। এটা আমরা পড়ছি। আরেকটা এমসিকিউ আছে এখানে, যে জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা উপাদান কয়টি? 92টি। দুইটা এমসিকিউ আছে এখান থেকে, এই পৃষ্ঠা থেকে তেমন আর কিছু নাই পড়ার মতো। আমরা পরে পেজে চলে যাই। এখান থেকে পড়তে পারো যে পেপটাইড বন্ড কাকে বলে। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ডকে পেপটাইড বন্ড বলে। ঠিক আছে? মানে প্রোটিনের যে বন্ড সেটা হচ্ছে পেপটাইড বন্ড। এটা এমসিকিউ তে খুব আসে, সচরাচরই আসে, খুব বেশি আসে, এবং এটা তোমরা পড়ে রাখবা। এইখানে যেগুলো দেখতেছো এটা জাস্ট তোমার এই চ্যাপ্টারটা বোঝার ক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকু স্যার এখানে অ্যাড করে দিয়েছেন। তো এইটা তোমার কেমিস্ট্রিতে এই নলেজটা গেইন করবা আশা করি। তো তারপর আমি জাস্ট একটু বলে দিই, যেটা হচ্ছে তোমার এখানে অ্যালডিহাইড, তারপর হচ্ছে তোমার কিটোন। ঠিক আছে? এগুলোর ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ মানে বুঝো? দেখো এখানে সি এইচ ও। ঠিক আছে? সি এইচ ও, তাহলে সি এইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরী মূলক। এই সি এইচ ও থাকলে ওটাকে আমরা বলি অ্যালডিহাইড। ঠিক আছে? আর এই যে স্ট্রাকচারটা দেখতেছো শুধু কার্বনের সাথে ও, মানে অক্সিজেন ডাবল বন্ডেড হয়ে আছে। ঠিক আছে? এই স্ট্রাকচারটা হচ্ছে কিটোন। ঠিক আছে? অর্থাৎ দেখো কার্বনের এক হাতে একটা কার্বন, আরেক হাতে আরেকটা কার্বন, আবার সে অক্সিজেনের সাথে যুক্ত আছে। কিন্তু পুরোটা অ্যালডিহাইডে দেখো কার্বনের এক হাতে কার্বন, আরেক হাতে হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে যুক্ত। অর্থাৎ কার্বনের দুই পাশে যখন কার্বন থাকবে এবং অক্সিজেন থাকবে তখন কিটোন গ্রুপ। আর যদি একটা কার্বন সাথে যুক্ত থাকে আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে অ্যালডিহাইড, সিএইচও। আর এখানে সিও, কিটোন গ্রুপ। ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমাদের এই আজকের চ্যাপ্টারের মানে ম্যাক্সিমাম জিনিসগুলো বোঝার জন্য এই দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট। কোনটা অ্যালডিহাইড গ্রুপ গ্রুপ আর কোনটা হচ্ছে কিটোন গ্রুপ। তো চলো আমরা এর পরের পেজে চলে যাই। দেখো, শর্করা বা কার্বোহাইড্রেট, আমরা আজকে লেকচারে এইটুকুই পড়বো। শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে আমাদের আজকে পুরো লেকচারটি থাকবে। তো শর্করা যখনই বলা হবে তখনই কিন্তু আমাদের মাথায় একটা আহ রাসায়নিক উপাদানের কথা মাথায় চলে আসতে হবে, সেটা হচ্ছে চিনি। চিনি ইজ এ কাইন্ড অফ শর্করা। ঠিক আছে? সুগার, চিনি। আর শর্করা আমরা জানি যে আমাদের জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান ও সঞ্চয় উপাদান হলো কার্বোহাইড্রেট, শর্করা। মানে গ্লুকোজের কথা চিন্তা করো।
আমাদের বডির ম্যাক্সিমাম কাজগুলা, ম্যাক্সিমাম কি আমাদের পুরো বডির শক্তি প্রদান করে কিভাবে? আমরা শ্বসনে এই গ্লুকোজকে ভেঙে আমরা শক্তি উৎপাদন করি, সেই শক্তিগুলাকে আমাদের বডি ব্যবহার করে যেকোনো কাজ করার ক্ষেত্রে। তাহলে জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদানই হচ্ছে এবং সঞ্চয় উপাদানই হলো কার্বোহাইড্রেট। ঠিক আছে? কেন এটাকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছিল? কারণ এই যে কার্বন থাকে, হাইড্রেট হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত এখানে 1:2:1 একটা রেশিও। অর্থাৎ যেমন ধরো C6H12O6, ঠিক আছে? 6, 12, 6 তুমি কাটাকাটি করো, 6 2 × 12, মাঝখানে 2 থাকবে, দুই পাশে 1 1, 1:2:1। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিওটা 1:2:1 এবং এখানে এই তিনটা জিনিস দিয়ে কার্বোহাইড্রেট তৈরি। তবে এটা নিয়ে কিছু এইটার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা এখন যেটা অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে এই ডেফিনেশনটা যে কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের জাত, মানে অ্যালডিহাইড এবং কিটোন উদ্ভূত যৌগসমূহ। অ্যালডিহাইড কিটোন দিয়ে যেসব যৌগ তৈরি করা হয় তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। এটা ইম্পর্টেন্ট জিনিস যে কার্বোহাইড্রেট হচ্ছে কি অ্যালডিহাইড এবং কিটোন ডেরিভেটিভস। ডেরিভেটিভস মানে হচ্ছে উদ্ভূত যৌগসমূহ, অ্যালডিহাইড এবং কিটোন দিয়ে তৈরি হয়। অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট তুমি লক্ষ্য করবা যে হয় তাদের একটা অ্যালডোজ গ্রুপ থাকবে, না হয় একটা কিটোজ গ্রুপ থাকবে। ঠিক আছে? যার উপরে আমরা এটা ক্ষমতাটা নির্ধারণ করি। এটা কি বিজারণক্ষম নাকি বিজারণ ক্ষমতাহীন, সেই জিনিসটা তোমরা একটু পরে বুঝতে পারবা। তো এখান থেকে এই জিনিসটা আমরা পড়বো। তারপরে দেখো দেখো উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট থাকে। উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগই থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। এটা একটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এবং শর্করার যে বৈশিষ্ট্য, আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ার সময় যে জিনিসটা খেয়াল করবো, যেমন ধরো দানাদার, চিনি, চিনি তো দানাদার, এটা তো সিম্পল, সবাই দেখছো। আর তন্তুময় যেমন সেলুলোজ, সেলুলোজ গুলো হচ্ছে তন্তুময়। সুতা, আমরা যে সুতা তৈরি করি, বস্ত্র শিল্পে যে সুতা দেখো, এই সুতাগুলা এই সেলুলোজ থেকে তৈরি হয়, তন্তুময় সুতা। ঠিক আছে? সুতার মতো। আর চিনি জাতীয় যেগুলা, যেমন গ্লুকোজ বা সুক্রোজ, এরা হয় মিষ্টি। আর সেলুলোজ যেটা, তোমরা জানো যে সেলুলোজ সাধারণত কোষ প্রাচীরের একটা উপাদান। তো কোষ প্রাচীর যদি বলি, উদ্ভিদের যে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, ধরো উদ্ভিদ কোষের গাছের ছাল, ছাল বাকল যেখানে আছে, সেই সব জায়গাগুলো কি খুব মিষ্টি লাগে? অবশ্যই না। গাছের উদ্ভিদের কোষ প্রাচীর বা ঘাস, আহ ঘাস, লতাপাতা, এগুলো সেলুলোজ দ্বারা তৈরি। ঠিক আছে? তাহলে এই সেলুলোজ দ্বারা তৈরি যে ঘাস, লতাপাতা, এগুলো কিন্তু মিষ্টি লাগে না, এটা স্বাধীন। ঠিক আছে? তো সেলুলোজ হচ্ছে স্বাধীন। আর তুমি যদি চিনির কথা বলো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো আবার কিন্তু মিষ্টি। ঠিক আছে? তো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা। এখানে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে অ্যাসিডের সাথে মিশে এস্টার গঠন করে এবং এরা আলোক সমানতা প্রদর্শন করে। এটা জাস্ট রিডিং দিবা। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, এটা আমরা লাস্টে গিয়েও পড়বো, তাও এখানে একবার জেনে রাখো যে কার্বোহাইড্রেটের কাজ কি। আমাদের বডিতে আমরা কি করি, গ্লুকোজকে ভাঙি। গ্লুকোজকে ভাঙি কিসের মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। শ্বসনের মাধ্যমে গ্লুকোজকে ভেঙে আমরা এটিপি তৈরি করি। তো এটিপিটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে এনার্জি কয়েন বলা হয়। তাহলে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করতেছে। এবং এই যে সেলুলোজ, যেটা তোমাকে বললাম যে কোষ প্রাচীর গঠনে কাজ করতেছে, সো এটা একটা কি হচ্ছে, কোষের মানে আমাদের উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে অবশ্যই। এবং এটা হচ্ছে কার্বন স্কেলিটন প্রদান করে, উদ্ভিদের গঠনকারী পদার্থগুলোর কার্বন স্কেলিটন প্রদান করে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা তুমি একদম প্রতিটা লাইন পড়বো, প্রতিটা লাইন তোমাকে মনে রাখতে হবে। বিশেষ করে যেগুলো দাগানো আছে, দেখো যে হাড়ের লুব্রিকেন্ট সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে, অর্থাৎ গ্লুকোজের সঞ্চয়ী পদার্থের নামটা হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে? তাহলে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে গোডাউনে জমা থাকে কোথায়? আমাদের যকৃতে। আর এখানে আমরা যদি মানুষের সঞ্চিত খাদ্য বলি, সেটা হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। ঠিক আছে? তো তারপরে আসো, আমরা জানি শ্বসনে তোমার এই যে দেখো কেলভিন চক্র, ক্রেবস চক্র, এইসব চক্রে এই কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, মানে শ্বসনে অংশগ্রহণ করতেছে। এবং সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, ঠিক আছে, এরা কোষ প্রাচীরের একটা প্রধান উপাদান। এগুলো আমি তোমাদেরকে একটু আগে বললাম। তো আমরা পরে পেজে চলে যাই। আরেকটা জিনিস দেখো যে নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হলো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। তোমরা সবাই পড়ছো রাইবো নিউক্লিক অ্যাসিড।
তারপর পড়ছো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ ডিএনএ নাম শুনছো রাইট? তো সেই কারণে যেই রাইবোজ ডিঅক্সিরাইবোজের যে স্ট্রাকচার, সেখানে তোমার পেন্টোজ জাতীয় শর্করা ব্যবহার করা হয় রাইবোজ, এবং হচ্ছে রাইবোজ যে সুগারটা, এটা হচ্ছে তোমার পেন্টোজ জাতীয়। তোমাদেরকে একটু সঞ্চিত খাদ্য, গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, ঠিক আছে? এটা একটা সঞ্চিত খাদ্য। এরপরে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো শ্রেণী বিভাগ দেখো যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার। সুগার, এরা হচ্ছে স্বাদের মিষ্টি, ঠিক আছে? সুগার হচ্ছে মিষ্টি, আর নন সুগার হচ্ছে মিষ্টি নয়। ইংরেজি বাংলাটা এমনি বোঝা যায় আশা করি। তো দেখো এখানে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো হচ্ছে সুগার, মানে এরা স্বাদে মিষ্টি। আর যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে স্বাদে মিষ্টি নয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেকগুলো গ্লুকোজ বা অনেকগুলো ফ্রুক্টোজ, গ্লুকোজ, এগুলো মিলে তোমার স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো তৈরি হয়, ঠিক আছে? আর গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো যেগুলো দেখতেছো, এর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো সাধারণত পলিস্যাকারাইড গুলো মিষ্টি হয় না, বুঝতে পারছো? স্বাদের মিষ্টি হয় না। তুমি নর্মালি চিন্তা করো, ঘাস, লতা পাতা, এগুলো কিন্তু মিষ্টি না, ঠিক আছে? তাহলে দুই ভাগে ভাগ করছি, সুগার এবং নন সুগার। এগুলো বুঝে বুঝে পড়লে কিন্তু অ্যান্সার করা ইজি, মুখস্থ করার কিছু নাই এখানে। এরপর আসো আমরা কার্বোহাইড্রেটকে প্রধানত চার শ্রেণীতে ভাগ করে থাকি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। অর্থগুলো দেখো যে মনো মানে এক, আর স্যাকারাইড মানে চিনি। তাহলে একটা চিনি থাকবে, ঠিক আছে? একটা গ্লুকোজ মনে করো। আর ডাইস্যাকারাইড হচ্ছে কি, দুই, ডাই মানে দুই, আর স্যাকারাইড মানে চিনি, তার মানে দুইটা চিনি থাকবে, অর্থাৎ দুইটা গ্লুকোজ থাকতে পারে। আর অলিগোস্যাকারাইড মানে দুইয়ের বেশি হবে। পলিস্যাকারাইড মানে দশেরও বেশি, অনেক বেশি, ঠিক আছে? অনেকগুলা একসাথে যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মনোস্যাকারাইডস। মনোস্যাকারাইডস, এখানে তোমাদের যে জিনিসটা পড়তে হবে যে মনোস্যাকারাইড গুলো কার্বনের সংখ্যা থাকে 3 থেকে 10টা। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা থাকে 3 থেকে 10টা, এটা একটা এমসিকিউ। কার্বনের সংখ্যা অনুযায়ী আবার মনোস্যাকারাইড কে কয়েকটা ভাগে ভাগ করছে। যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে ট্রায়োস, 4 কার্বন হলে টেট্রোস, টেট্রা মানে 4, 5 কার্বন হলে পেন্টোস, পেন্টা মানে 5, 6 কার্বন হলে হেক্সোস, হেক্সন 6, ঠিক আছে? আর 7 কার্বন হলে হেপ্টোস। এখান থেকে তোমরা খাতায় নোট করে ফেলবা, সেটা হচ্ছে টেট্রোজের উদাহরণ, ট্রায়োজের উদাহরণ, এগুলো খাতায় নোট করে ফেলবা, আলাদা করবে, একসাথে করে নোট করে একসাথে করে পড়বা, তাহলে মনে থাকবে, না হলে কিন্তু এগুলো মনে থাকবে না। মনোস্যাকারাইড সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। তোমাদেরকে বলছি মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড এগুলো মিষ্টি স্বাদ পাবা, কিন্তু পলিস্যাকারাইডে মিষ্টি স্বাদটা পাবা না। তো আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ট্রায়োজ, ঠিক আছে? তো ট্রায়োজটা দেখো, এখানে দুইটা ট্রায়োজের নাম দিচ্ছে, একটা হচ্ছে গ্লিসালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখন দেখো গ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইড কেন বলছে দেখো, এই যে সি বলছি কার্বনের সাথে যখন তার এক হাতে একটা কার্বন আর এক হাতে হাইড্রোজেন যুক্ত থাকবে এবং অক্সিজেনের সাথে দেখো ডাবল বন্ডেড। আমরা জানি কার্বনের 4টা হাত, তাহলে এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে কার্বন আছে, 2 হাত গেল, আর 2 হাতে অক্সিজেন ধরে আছে, এটা হচ্ছে একটা অ্যালডোজ গ্রুপ। সিএইচও কেন বললি হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোজ, গ্লিসারালডিহাইড, ঠিক আছে? আর এই যে গ্লিসারালডিহাইড, তোমরা গ্লিসারিন পড়ো না, যে গ্লিসারিন দিয়ে সাবান তৈরি করে, গ্লিসারিনের সাবান, তাহলে সোপ তৈরিতেও কিন্তু কার্বোহাইড্রেটের একটা ভূমিকা আছে, এটা খেয়াল রাখবা। তারপর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, কিটোজ গ্রুপ। এখানে দেখো দেখো যে কার্বনের 2 হাতে 2টা কার্বন, এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, তার মানে এটা হচ্ছে কিটোজ গ্রুপ, ঠিক আছে? আর মাঝখানে অক্সিজেন। তাহলে দেখো যে ট্রায়োজ হিসেবে আমরা 2টা উদাহরণ পড়বো, একটা গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ঠিক আছে? গ্লিসারালডিহাইড হলো একটা অ্যালডোজ শর্করা, ডাইহাইড্রোক্সিটোন হচ্ছে একটা কিটোজ শর্করা। এবং এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপকে বলা হয় রিডিউসিং সুগার, মানে এদের বিজারণ ক্ষমতা আছে, ঠিক আছে? বিজারক শর্করা তারা। তাহলে আমরা 2টা উদাহরণ, ট্রায়োজের 2টা উদাহরণ জাস্ট মুখস্থ করে ফেলো। সরি, আমি ঠান্ডা লাগছে তো অনেক।
এরপর আসে টেট্রোস। টেট্রোস মানে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। দেখো এখানে গণ 1, এই যে উদাহরণটা দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। তাহলে 4টা কার্বন থাকবে এখানে। ঠিক আছে? 4টা কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এটার নাম হচ্ছে টেট্রোস। টেট্রা মানে 4। একটা উদাহরণ পড়বা, এরিথ্রোস। জাস্ট আমি বলছি, আবারও বলি যে এগুলো তোমরা খাতায় নোট করে ফেলবা। চলুন শুরু করি। তাহলে টেট্রোসের উদাহরণ আমরা কি পড়বো? এরিথ্রোস। ঠিক আছে? এটা আমাদের মুখস্থ করতে হবে, এগুলো আমি বলছি খাতায় নোট করে ফেলতে। এবং হচ্ছে পেন্টোজের উদাহরণ কি? পেন্টোজটা আমাদের আলাদা করে পড়তে হবে। ঠিক আছে? এটাকে তোমরা 3 দিয়ে রাখো। পেন্টোজটাকে আমাকে আলাদা করে নোট করতে হবে, এটা আমাদের 2 মার্কের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পেন্টোজের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু তাছাড়াও যেগুলো আছে যেমন রাইবোলোজ, তারপর হচ্ছে তোমার জাইলুলোজ এবং হচ্ছে জাইলোজ, এই উদাহরণগুলোকে তোমার রিডিং দিয়ে রাখতে হবে। হয়তো প্রশ্ন আসবে যে জাইলুলোজ এটা কি পেন্টোজ নাকি টেট্রোজ এরকম। ঠিক আছে? সো এগুলো একটু দেখে রাখবে। আর এখন আমরা মেইনলি পড়বো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ নিয়ে। ঠিক আছে? আর একটা কথা তোমাকে বলি যে এই চ্যাপ্টারে তোমার এরকম স্ট্রাকচার লিখতে দিবে না, বা স্ট্রাকচার গঠন তৈরি করে দেখাও, রিং স্ট্রাকচার দেখাও, লম্বা স্ট্রাকচার দেখাও। এগুলো নিয়ে আসলে স্টুডেন্টরা বেশি প্যানিক করে ফেলে, যার ফলে এই মানে পুরো চ্যাপ্টারই তার কাছে খুব বেশি কঠিন লাগে। কিন্তু এগুলো আমি আবারও বলতেছি, এগুলো যে জানবে তার জন্য ভালো। ঠিক আছে? যে জানবে তার কাছে ভালো লাগবে যে জিনিসটা আমি জানতেছি। কিন্তু এটা নট নেসেসারি তোমাকে যে একদম মানে স্ট্রাকচার গুলো তুমি একদম মুখস্থ করে ফেলো, ওই পাশে হাইড্রোজেন হাইড্রোক্সেল কয়টা, এই পাশে হাইড্রোজেন কয়টা, এগুলো এত মুখস্থ করার কোনো বিষয় না। এগুলো এত মানে ইম্পর্টেন্ট, তোমাকে এখানে টাইম দেওয়া লাগবে না, যেটা আমাকে বুঝতেই হবে। ঠিক আছে? যেটা আমি যখন কলেজ লেভেলে ছিলাম তখন আমার এরকম টেন্ডেন্সি ছিল যে এখানে আমাকে এটা বুঝতেই হবে, এটা কেন এরকম হচ্ছে, কেন স্ট্রাকচারটা এরকম হচ্ছে, রিং স্ট্রাকচারটা কেন আমি তৈরি করতে পারতেছি না। তখন আমাদের নতুন বই, এটা তখন কারিকুলাম তৈরি হচ্ছিল, তো তখন এই জন্য আমাদের স্ট্রাকচারটা আসলে পরীক্ষা আসবে কি আসবে না এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই জন্য আমরা স্ট্রাকচার নিয়ে খুব লাফাইছি। স্ট্রাকচারটা কিভাবে আঁকতে হবে এটা আমাদের শিখতে হয়েছিল। কিন্তু আমি তারপর থেকে যত পরীক্ষা হয়েছে তারপর দেখছি যে স্ট্রাকচার খুব একটা তেমন একটা আসে না। আসলেও যদি আসো মানে খুব কম, এটার জন্য তোমার এত বেশি প্রেশার দিতে হবে না। তাও আমি তোমাদেরকে শিখিয়ে দিব, যারা শিখতে চাচ্ছ শিখে নিও, আর যারা শিখতে চাচ্ছ না একেবারেই তারা ইউ ক্যান অ্যাভয়েড ইট। ওকে, তাহলে এখন দেখো রাইবোজ নিয়ে আমি কথা বলি। রাইবোজ 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার, এবং রাইবোজ হচ্ছে আমরা জানি যে আরএনএ তৈরিতে একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবং এর যে আণবিক সংকেত এটাও মুখস্থ করো যে C5 H10O5। তুমি যদি কাটাকাটি করো 5-10-5, 5 দুগুণে 10, 1:2:1 রেশিও আসবে। এবং এখানে কার্বনের সংখ্যা 5টা, এই জন্য এটাকে আমরা বলি পেন্টোজ। ওকে, তারপরে আসো যে আরএনএ তে কেবলমাত্র রাইবোজ সুগারই নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড তৈরিতে অংশগ্রহণ করে। এটার একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে রাইবোজ সুগারটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। তাহলে আমি একটা ছবি আঁকি, তোমার ছবি থেকে লক্ষ্য করো। এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট, মানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে, এখানে, এখানে 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজের স্ট্রাকচার রাখছি, রিং স্ট্রাকচার রাখছি। এটা বুঝতে পারছো? তো এবার এই রিং স্ট্রাকচারের সাথে তোমরা কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা যখন তোমাদেরকে পড়াইছে তোমাদের টিচার, তখন তোমরা লক্ষ্য করছো যে একটা রিং স্ট্রাকচারের সাথে 1 নম্বর কার্বনের সাথে তোমার একটা বেজ বা ক্ষার যুক্ত থাকে, সেটা অ্যাডিনিন, গুয়ানিন, ঠিক আছে, সাইটোসিল, যাই হোক না কেন, একটা পিউরিন পাইরিমিডিনের একটা বেজ যুক্ত থাকে। তো মনে করো এখানে একটা বেজ যুক্ত আছে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের সাথে যখন একটা বেজ বা ক্ষার বলি আমরা, ক্ষার যুক্ত থাকবে, তখন সেটা হয়ে যায় একটা নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এবং এই 5 নম্বর কার্বনের সাথে এখানে থাকে হচ্ছে এই 5 নম্বর কার্বনের সাথে, অর্থাৎ তোমার যখন একটা ফসফেট যুক্ত হবে, এখানে থাকে C5। ঠিক আছে? এটা হচ্ছে C5, আর এখানে থাকে হচ্ছে অক্সিজেন রিং স্ট্রাকচারে। অর্থাৎ রিং স্ট্রাকচারের মধ্যে তোমার 4টা কার্বন আছে, 1, 2, 3, আর এটা হচ্ছে 4 নাম্বার, আর 5 নাম্বারটা বাইরে। তাহলে এই C5 এর সাথে যখন একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, ফসফেট গ্রুপ যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। বুঝা গেছে? তাহলে আমরা নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড জিনিসগুলো বুঝতে পারছি। এবং ঠিক এইভাবে এখানে যে একটা স্ট্রাকচার দেখতেছো, এটা একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার। এইভাবে করে একটা নিউক্লিওটাইড এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলিত হয়ে তোমার আরএনএ যে চেইনটা আছে সেটা তৈরি করে। সেটা তোমরা কোষ ও কোষের গঠন চ্যাপ্টার তোমাদেরকে পড়াইছে। তো এখানে চলো
আমরা এবার রাইবোজের স্ট্রাকচারটা একটু দেখি। এটা বলছি যাদের জন্য যারা অ্যাডভান্স স্টুডেন্ট যারা বুঝতে চাচ্ছ তাদের জন্য। ঠিক আছে? আমি তাদেরকে দিচ্ছি। দেখো ১ নাম্বার কার্বন। এই ১ নাম্বার কার্বনে তোমার CH O মানে এটা একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোজ। ঠিক আছে? এখানে কয়টা কার্বন আছে? দেখো ১, ২, ৩, ৪, ৫ ৫টা কার্বন। তাহলে এটা হচ্ছে পেন্টোজ। ঠিক আছে? এবং আমরা জানি কার্বনের ৪ টা হাত। ৪ হাতে ৪ জনকে ধরবে। ঠিক আছে? প্রতিটা কার্বনের ৪ টা হাতে ৪ জনকে ধরছে। তুমি লক্ষ্য করলেই দেখবা। ঠিক আছে? এরপর আমরা তো সেক্ষেত্রে লক্ষ্য করো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তার মানে এইটাও রাইবোজ। ঠিক আছে? এটাও রাইবোজ কিন্তু এটার যে আণবিক সংকেতটা তুমি দেখো C5H10O4 তার মানে এখানে কিন্তু অক্সিজেন একটা কম আছে। C5H10O5 ছিল রাইবোজের স্ট্রাকচার আণবিক গঠন। কিন্তু এখানে ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে ডি মানে ডিঅক্সি মানে একটা অক্সিজেন কম আছে এখানে। ঠিক আছে? এজন্য O4 দেখো। তুমি যদি এই স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করো আমরা রাইবোজের ক্ষেত্রে দেখছিলাম যে একপাশে হাইড্রোক্সিল আয়ন ছিল একপাশে হাইড্রোজেন ছিল একপাশে হাইড্রোক্সিল আয়ন একপাশে হাইড্রোজেন কিন্তু এখানে ২ নম্বর কার্বনটা দিকে লক্ষ্য করো এই ২ নম্বর কার্বনে এখানে কোনো অক্সিজেন নাই এখানে একটা অক্সিজেন নাই ঠিক আছে তাহলে এই অক্সিজেনটা না থাকার কারণে আমরা এটাকে বলি ডিঅক্সিরাইবোজ সুগার ওকে তো এটার আণবিক সংকেত লাগবে এবং উইথাউট অক্সিজেন থাকে এটা কয় নম্বর কার্বনে থাকে না ২ নম্বর কার্বনে থাকে না এই জন্য এটাকে বলি হচ্ছে ডিঅক্সিরাইবোজ ডিএনএ গঠনে আবার এটা হেল্প করে দেখো এখানে ১ নম্বর কার্বন ২ নম্বর কার্বন ৩ নম্বর কার্বন ৪ নম্বর কার্বন এটা হচ্ছে ৫ নম্বর কার্বন তো একটু আগে বলছি ৫ নম্বর কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে এবং এই ১ নম্বর কার্বনের সাথে একটা ক্ষার যুক্ত হবে তখন সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড এভাবে করে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হয়ে ডিএনএ গঠন করবে ঠিক আছে স্টুডেন্ট এবার দেখো যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য আরএনএ হচ্ছে আরএনএ এবং ডিএনএ এগুলো হচ্ছে আমরা একটু আগে বললাম যে আমাদের নিউক্লিওসাইড গঠন করে এবং আর রাইবোজে হচ্ছে ৫টা অক্সিজেন পরমাণু থাকে আর ডিঅক্সিরাইবোজে ৪টা অক্সিজেন পরমাণু থাকে মানে অর্থাৎ একটা অক্সিজেন কম থাকে এবং রাইবোজের ২ নম্বর কার্বন হাইড্রোক্সিল গ্রুপ থাকে কিন্তু ডিঅক্সিরাইবোজের ২ নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে যার জন্য এটা নাম হয়ে যায় ডিঅক্সিরাইবোজ ঠিক আছে তো পরের পেজে চলে যাই এবার আসো হেক্সোস তাহলে ওখান থেকে তোমাদের দুইটা জিনিস পড়তে হবে রাইবোজ আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ ওই দুইটা তোমাদের রিটার্নের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে বাকিগুলো এমসিকিউর জন্য পড়ে নিবা আর এখন যেগুলো বলবো এগুলো তোমার এমসিকিউর জন্য যেমন হেক্সোস হেক্সোসটা তুমি কি পড়বা হেক্সোসের জাস্ট উদাহরণগুলো গ্লুকোজ ম্যানোজ গ্যালাক্টোজ হলো অ্যালোজ শর্করা ফ্রুক্টোজ হলো কিটোজ শর্করা ঠিক আছে ও সরি হেক্টোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট হেক্টোজ তোমার জন্য খুব ইম্পর্টেন্ট রিটার্নের জন্য সেটা হচ্ছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা নিয়ে তোমাকে খুব ডিটেলস পড়তে হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খুব আসবে এই চ্যাপ্টারের সরকার থেকে প্রশ্ন আসলে গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে প্রশ্ন আসবে এমসিকিউ বলো রিটেন বলো দুইটাতেই পাবা তোমরা তো গ্লুকোজ দেখো C6H12O6 এটা সংকেতটা পড়বা এবং মানে ৬ কার্বন গ্লুকোজ এই সংকেত সবাই পারো ঠিক আছে শ্বসনের ক্ষেত্রে আমরা এই সংকেতটা প্রচুর দেখছি C6H12O6 6 দুগুণে 12 1:2:1 মানে 1:2:1 এই রেশিওতে আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং এটাকে বিজারণক্ষম বলা হয় আর হচ্ছে দেখো যে পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন এন্ড এইচএসসি অলসো পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ অনেক সময় গ্রেপস সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয় তাহলে গ্লুকোজকে বলা হয় আঙ্গুরের শর্করা এবং পাকা ফল বা মধুতে প্রচুর গ্লুকোজ থাকে ঠিক আছে শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ আমরা জানি গ্লুকোজকে ভেঙে আমরা শক্তি উৎপাদন করি এটিপি তৈরি করি এবার গ্লুকোজের বৈশিষ্ট্য কি চিনির কথা চিন্তা করো এটা মিষ্টি হবে এবং চিনি দিয়ে আমরা শরবত বানাই পানিতে দ্রবণীয় হবে রাইট ওকে এবার গ্লুকোজের ব্যবহার তুমি পড়বা কি গ্লুকোজ একটা পথ্য হিসাবে কাজ করে রোগীর ওষুধ হিসাবে কাজ করে কিরকম তোমার বডিতে মনে করো গ্লুকোজের পরিমাণ কমে গেছে হাইপোগ্লাইসেমিয়া বলতে কিরকম যেমন ধরো তোমাদের ক্লাস করতেছো হঠাৎ করে দেখছো যে একটা তোমাদের একটা ফ্রেন্ড হাস করে মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে ঠিক আছে হয়তো বা তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে বডিতে গ্লুকোজ কমে যাওয়া আর বডিতে যদি শর্করা মানে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন বডি এনাফ শক্তি পায় না কাজ করার মতো শক্তি না পেলে তখন কি হবে আমাদের ব্রেইন বলো বা আমাদের প্রতিটা পেশি বলো সব জায়গায় শক্তির প্রয়োজন আছে কাজ করার জন্য রাইট তাহলে সে শক্তি না পেলে তখন কিন্তু বডি মানে হাল ছেড়ে দিবে তখন সে পড়ে যাবে পড়ে গেলে সেসব রোগীকে তখন তুমি একটু হালকা পাতলা মুখের ভিতরে একটু পানি দিয়ে তারপর যখন জ্ঞানটা ফিরবে তখন তাকে তুমি একটু সুন্দরভাবে ১ গ্লাস গ্লুকোজের শরবত খাওয়াই দাও তার কিন্তু অনেকটাই ভালো রিকভারি করবে ঠিক আছে
তাহলে পথ্য হিসাবে কাজ করে গ্লুকোজ, কারণ এটা আমাদের শক্তি দিতে হবে, তো আমাদের বডিতে শক্তি দিতে হবে। তারপর হচ্ছে রোগীকে দ্রুত শক্তি যোগায় এবং বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, বিভিন্ন ফল সংরক্ষণে আমরা গ্লুকোজ ব্যবহার করে থাকি। আরেকটা ওষুধ দেখো যে ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধ, এটা একটা ওষুধ। এটা সাধারণত হচ্ছে তোমার যদি বডিতে পটাশিয়াম লেভেল বেড়ে যায়, বডিতে যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায়, তখন এই ওষুধটা দেওয়া হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধটা। এটা কি করে তোমাদেরকে বুঝাই, যেমন ধরো এই ক্যালসিয়াম গ্লুকোনেট ওষুধটা, এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে? তো এই কোষের মধ্যে যাতে করে পটাশিয়াম ঢুকতে না পারে, বেশি পটাশিয়াম যদি ঢুকে এগুলো আমাদের হার্টের জন্য ক্ষতি, বেশি পটাশিয়াম ঢোকা। যেহেতু পটাশিয়াম বডিতে বেড়ে গেছে, তো সেটাকে বন্ধ করতে হবে যাতে কোষের মধ্যে না ঢুকতে পারে। এই জন্য এই ক্যালসিয়াম গ্লুকোনেটটা দেওয়া হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট কি করে, এই কোষের চারপাশে সে একটা আস্তরণের মতো তৈরি করে দেয়, ব্যারিয়ার তৈরি করে দেয়, যার ফলে পটাশিয়াম আর কোষের মধ্যে ঢুকতে পারে না। বুঝতে পারছো? তো এটা তোমার জানা দরকার নেই, এটা জাস্ট বললাম এই কারণে যে এটাও কিন্তু ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে, তো তারপরে আসো, এখানে কি বলছে, ভিটামিন সি তৈরি করার কাজে গ্লুকোজ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, লাইসিস মানে ভাঙ্গা, আর গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের জমা, মানে গ্লুকোজ তোমাদের একটা সিকোয়েন্স দেখাই। গ্লুকোজ, এই গ্লুকোজ লিভারে গিয়ে মানে যকৃতে গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। ঠিক আছে, গ্লুকোজ যকৃতে গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা হয়। কিন্তু আমার বডি যখন গ্লুকোজের প্রয়োজন পড়ে, তখন যকৃৎ কি করে, এই গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ সাপ্লাই দিতে পারে বডিতে। ঠিক আছে, তাহলে এই যে গ্লাইকোজেনকে ভেঙে তুমি গ্লুকোজ তৈরি করতেছো, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, আর শ্বসন প্রক্রিয়া আবার কি করি, আমরা এই গ্লুকোজকে ভেঙে এটিপি তৈরি করি, শক্তি উৎপাদন করি। তাহলে গ্লুকোজকে ভাঙতেছি, সেটাকে বলতেছি গ্লাইকোলাইসিস, আর গ্লাইকোজেনকে ভাঙলে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ভাঙ্গা, এই জিনিসটা বুঝে মুখস্থ করে ফেলো। তারপরে আসো গ্লুকোজের রিং স্ট্রাকচার। গ্লুকোজের রিং স্ট্রাকচার যেটা বলছি, রিং স্ট্রাকচার তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, যদি তোমরা কেউ যদি একান্তই শেখাতে আগ্রহ থাকে তাহলে আমি জাস্ট তাদের জন্যই শেখাচ্ছি, সবাই না জানলে চলবে। দেখো রিং স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমে তুমি রিং স্ট্রাকচার করার ক্ষেত্রে ফার্স্টে তুমি এই লম্বা যে চেইন স্ট্রাকচারটা আছে এটা করে নিবা। ঠিক আছে, এটা করার ক্ষেত্রে প্রথমে তোমার কাজ হচ্ছে পাঁচটা, এখানে যেহেতু 6 কার্বন বিশিষ্ট এটা হেক্সোজেরা, সো 6টা কার্বন বসাবা। দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা কার্বন লিখবা। ঠিক আছে, 6টা কার্বন লিখবা। ছয়টা কার্বন লেখার পরে তোমার কাজ হচ্ছে সবগুলা 4টা করে হাত দেওয়া, সবগুলোকে 4টা করে হাত দাও। কার্বনের 4টা হাত আমরা জানি। এভাবে 4টা হাত দেওয়ার পরে তারপরে তুমি এগুলোকে পূরণ করবা। কিভাবে পূরণ করবা, এক পাশে দিবে হাইড্রোক্সিল আয়ন, আরেক পাশে দিবে হাইড্রোজেন, এক পাশে হাইড্রোজেন, এক পাশে হাইড্রোক্সিল আয়ন, এভাবে করে এগুলো পূরণ করতে থাকবা। এবং এখানে 1 নম্বর গ্রুপটা দেখো কি আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, সিএইচও। ঠিক আছে, সিএইচও অ্যালডিহাইড গ্রুপ আছে। সো এই চেইন স্ট্রাকচারটা যে সুন্দরভাবে লিখতে পারবে, এখানে দেখো সবার ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নটা কিন্তু এই সাইডে, আমি যে বলি এই সাইডে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন গুলো, শুধুমাত্র 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল আয়নটা এই পাশে। বুঝতে পারছো, এই জিনিসটুকু যদি কেউ মনে রাখতে পারো তাহলে কিন্তু তার চেইন স্ট্রাকচার লেখাটা ইজি হয়ে যাবে। তো যে কোনো একটা চেইন স্ট্রাকচার শিখে ফেলো, যদি আসে একান্ত তাহলে গ্লুকোজ বা ফ্রুক্টোজের একটা শিখলেই হবে। তো এটাকে এবার আমরা হচ্ছে রিং স্ট্রাকচার বানাবো। কিভাবে বানাবো দেখো, এখানে যে 1 নম্বর কার্বনটা আছে, 1 নম্বর কার্বনকে আমি 5 নম্বর 5 নং কার্বনের কাছাকাছি নিয়ে আসবো। ঠিক আছে, 1 নং কার্বনকে আমি 5 নং কার্বনের কাছাকাছি নিয়ে আসবো। কিভাবে, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, মনে করো আমি এটাকে ঘুরে এদিকে নিয়ে আসছি। এই যে দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, আমি পুরো জিনিসটাকে এদিকে ঘুরে তারপর এদিকে নিয়ে আসছি, এরকম। ঠিক আছে, এটাকে টেনে ধরে 1 নম্বর কার্বনের সাথে নিয়ে আসছি। তো যখন 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন আসতেছে, 6 নম্বর না কিন্তু 5 নম্বর, এটা খেয়াল করো। এবার যখন এই কার্বন আর এই 5 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন আসতেছে,
তখন যেটা হচ্ছে দেখো 5 নম্বর কার্বনের এই যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে সে এটা কাকে দিয়ে দিবে 1 নম্বরকে দিয়ে দিবে। এই যে দেখো 1 নম্বর কার্বন সে কি করছে 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল আয়নটা দিয়ে দিচ্ছে। আর 5 নম্বর কার্বনে কিন্তু কোনো হাইড্রোক্সিল আয়ন নাই আছে দেখো এখানে তার হাইড্রোক্সিল আয়ন কিন্তু সরাই দিছে তার এখানে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা হচ্ছে যে এটা। ঠিক আছে দেখো তুমি যদি চিন্তা করো এই জিনিসটাকে যদি এইভাবে আমি ঘুরাই তাহলে আমার যদি সার্কেলের মতো চিন্তা করি সার্কেলের মধ্যে পড়বে কারা কারা এইচ ও এইচ 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 দেখো এখানে আছে এইচ ও এইচ 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 এরা পড়তেছে রিং এর মধ্যে দেখছো এইচ ও এইচ এইচ এরা রিং এর মধ্যে পড়তেছে এই যে এইচ ও এইচ এইচ মানে তুমি জিনিসটাকে এখান থেকে ধরে এইভাবে ঘোরাচ্ছ তো সেদের রিং এর মধ্যে পড়তেছে এরা এইচ ও এইচ এইচ বুঝতে পারছো বিষয়টা কোনটাকে বাইরে দিবা কোনটাকে ভিতরে দিবা এটা বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে তারপরে যেটা বলতেছিলাম যে এই 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল আয়নটা সে দিয়ে দিচ্ছে কাকে 1 নম্বর কার্বনকে এই যে 1 নম্বর কার্বনকে সে হাইড্রোক্সিল আয়নটা দিয়ে দিচ্ছে আর 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল আয়নটা নাই সেই যে তার যে একটা হাত থাকলো কি ফাঁকা হয়ে গেল না তার যে হাতটা ফাঁকা হইলো এই ফাঁকা হাত দিয়ে সে অক্সিজেনকে ধরবে এই যে দেখো অক্সিজেনকে ধরবে এখানে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হচ্ছে তাহলে 5 নম্বর কার্বন হাইড্রোক্সিল আয়নটাকে ছেড়ে দিয়ে সে তার এই হাত দিয়ে অক্সিজেনকে ধরছে। ক্লিয়ার সবাই বুঝতে পারছো? আর এখানে কার্বন ও এর সাথে মানে সিএইচও যে অ্যালডিহাইড গ্রুপ আমরা জানি কার্বন অক্সিজেনের সাথে এরকম ডাবল বন্ডেড থাকে আর এক হাতে হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তাহলে এখন ইজিলি বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে অক্সিজেনের সাথে যুক্ত হতে হবে তো সে কি করবে তার যে একটা হাত আছে সেই একটা হাতকে ছেড়ে দিবে একটা হাতকে ছেড়ে দিবে তাহলে দেখো একটা হাতকে ছেড়ে দিলে তার একটা হাত ফাঁকা হলো না এই ফাঁকা হাতে কে বসবে এই ফাঁকা হাতে ওই যে সি ফাইভ এর যে ওইচ সেটা বসে যাবে তাহলে 1 নম্বর কার্বনে আমি এই যে সি ফাইভ এর ওইচ বসাই দিলাম। বুঝতে পারছো কথাটা স্ট্রাকচারটা সবাই কি বুঝছো আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা নেক্সট তাহলে চলে যাই গ্লুকোজের স্ট্রাকচার পড়লাম এখানে ডি এল গ্লুকোজ এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি গ্লুকোজ কোনটাকে বলি এল গ্লুকোজ কোনটাকে বলি ডি মানে ডান এল মানে লেফট এটা মনে রাখবা। তাহলে 5 নং কার্বনের সংযুক্ত ওএইচ মূলক এই সংযুক্ত ওএইচ মূলক এটা যদি হচ্ছে বাম দিকে থাকে তাহলে বলি এল গ্লুকোজ আর যদি ডান দিকে থাকে তাহলে বলি ডি গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে ডান দিক ঠিক আছে এটা ডান দিক সবসময় বইয়ের বায়োলজির বইয়ের এখন থেকে মনে রাখবা আমার তোমার হাতের যে ডান ও সরি এখানে নরমালি যেটা আমরা চিন্তা করি তোমার ডান হাত আর বাম হাত অনুযায়ী এটা পড়বে দেখো যে ডান হাত হচ্ছে ডি গ্লুকোজ আর বাম হাত হচ্ছে এল গ্লুকোজ। এমনি হার্ট রেটের ক্ষেত্রে তুমি দেখবা যে আমাদের নর্মাল হাতের যে রাইট সাইড আর হার্টের বইয়ের যে ফিগার সেখানে রাইট সাইড কিন্তু উল্টা থাকে আর কি। তো যাই হোক এখানে হচ্ছে দেখো এটা ডান দিকে থাকলে ডি গ্লুকোজ আর বাম দিকে থাকলে এল গ্লুকোজ। এরপর আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট এটা সবাই জানা লাগবে সেটা হচ্ছে কি যে ওই যে বলছি যে সি5 এর ওইচটা সি1 কে দিয়ে দিছিল ঠিক আছে তো সি1 এই সি1 এর সাথে ওএইচ যদি নিচের দিকে থাকে তাহলে আলফা হাইড্রোক্সিল গ্রুপ বলি আর যদি উপরে থাকে সি1 এর তাহলে এটাকে বিটা হাইড্রোক্সিল গ্রুপ বলি। বুঝা গেছে? আর উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে এটা একটা এমসিকিউ। এখন আমরা পড়বো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে কি দেখো এটা গ্লুকোজের মতো একটা মনোস্যাকারাইড 6 কার্বন বিশিষ্ট এই দেখো 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড এটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে অধিকাংশ একটি বলা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার ওটা হচ্ছে গ্রেপ সুগার ছিল আঙ্গুরের শর্করা এটাকে বলি হচ্ছে ফ্রুট সুগার এভাবে মনে রাখো গ্রেপ সুগার আর হচ্ছে ফ্রুট সুগার তাহলে ফ্রুক্টোজের এফ আর ফ্রুট তাহলে এফ ফ্রুট সুগার ঠিক আছে। আর বিট ও আখের কাণ্ডরসে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায় এই যে লাইনগুলো দাগাইছি দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ইউনিভার্সিটি এক্সাম অ্যাডমিশন এক্সাম এন্ড অলসো এইচএসসি এমসিকিউ। ঠিক আছে এবার এই যে স্ট্রাকচারটা এটা কিভাবে করব তোমার মেইন কাজ হচ্ছে ফার্স্টে যেটা বলছিলাম যে এই রিং চেইন স্ট্রাকচারটা ফার্স্টে তোমাকে জানতে হবে চেইন স্ট্রাকচারটা আয়ত্ত করতে হবে চেইন স্ট্রাকচারটা এটা হচ্ছে কিটোজ গ্রুপ তাহলে কিটোজ গ্রুপে আমি বলছিলাম যে কার্বনের দুই হাতে দুইটা কার্বন থাকবে দেখো একটা কার্বন আবার এই একটা কার্বন আর সে অক্সিজেনের সাথে ডাবল বন্ডেড আছে ঠিক আছে তাহলে এটা একটা কিটোজ গ্রুপ সিও এবং দুই হাতে দুই কার্বন এটা হচ্ছে কিটোজ ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছিলাম এই দুইটার স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবা 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল আয়নটা এই দিকে থাকে বাম দিকে থাকে আর বাকি সবার ক্ষেত্রে এই পাশে এইচ এই পাশে ওএইচ এই পাশে এইচ এই পাশে ওএইচ এইভাবে করে মুখস্থ করবা। এখন আমি এটার একটা রিং স্ট্রাকচার তৈরি করব
যেটা শিখেছি তুমি বলো দেখি কিভাবে কি করতে হবে। প্রথমে তোমরা এই C5 কার্বনটাকে এখান থেকে ধরে কার সাথে যুক্ত করবা, ধরে নিয়ে আসবো আমি, সরি, হ্যাঁ দেখো C5 কে আমি ধরে নিয়ে আসবো এই 2 নম্বর কার্বনের সাথে, ঠিক আছে? 2 নম্বর কার্বনের সাথে আমি নিয়ে আসবো, কারণ আমার মেইন যে ফাংশনাল গ্রুপটা সেটা হচ্ছে কোথায়, আমার মেইন দরকার হচ্ছে কার্বনের সাথে যে ডাবল বন্ডের অক্সিজেন, আমার একটা অক্সিজেন ব্রিজ তৈরি করা দরকার। সো আমার এই কার্বনের সাথে আনতে হবে কাকে, C5 কে। তাহলে তুমি যদি এই জিনিসটাকে ধরে এইভাবে এদিকে করে টেনে নিয়ে আসছো, তাহলে এই যে বৃত্তের মধ্যে যেগুলো পড়ছে এরা সবাই পড়বে হচ্ছে এই যে এদের মধ্যে, কিসের মধ্যে, রিং এর মধ্যে পড়বে। তাহলে এটা হচ্ছে C2, ঠিক আছে? এই যে দেখো এটা হচ্ছে C2 আর এটা হচ্ছে C5, ঠিক আছে? তাহলে 2 এবং 5 এর মধ্যে, 2 এবং 5 এর মধ্যে দেখো 3 নম্বরের যে OH, এটা হচ্ছে 3 নম্বরের OH রিং এর মধ্যে চলে আসছে। 4 নম্বরের H, এই দেখো 4 নম্বরের H রিং এর মধ্যে চলে আসছে। বুঝা গেছে বিষয়টা? এবার আসো, তাহলে এবার নেক্সট মজার বিষয়টা, এখানে কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ডের হয়ে আছে, তাই না? তাহলে সে কি করবে, এই কার্বন সুন্দর মতো যখন রিং স্ট্রাকচার তৈরি করবে, তখন সে কার্বন অক্সিজেনের সাথে এক হাত রেখে দিবে, আরেক হাত তার ফাঁকা হয়ে যাবে। এই কার্বনের আরেক হাত তখন ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? আর এখানে C5 যদি অক্সিজেনের সাথে যুক্ত হইতে চায়, তাহলে তার কি করতে হবে, তার তো সবগুলো হাতই পরিপূর্ণ, তাহলে তার এই জিনিসটাকে সরাই দিতে হবে। সে এটাকে সরাই দিলে তখন সে এই C5 যেটা আছে সে একটা হাত ফাঁকা হয়ে গেলে, এই জায়গাটা এক হাত তার ফাঁকা হয়ে গেল, তখন সে এটা দিয়ে অক্সিজেনকে ধরতে পারবে, মানে এই অক্সিজেনকে ধরতে পারবে, বুঝতে পারছো? এই অক্সিজেনকে সে ধরতে পারবে তার এক হাত ফাঁকা হইলে, তখন তাদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে। আর ওইদিকে কার্বনের এক হাত সরে যাওয়ার পর আরেক হাত যে ফাঁকা হয়ে গেছিল, সেই ফাঁকা হাতে এখান থেকে যে হাইড্রোক্সিল আয়নটা C5 দিয়ে দিছিল, সেটা এসে C1 এর সাথে যুক্ত হবে। দেখো এই C2 এর সাথে যুক্ত হবে, দেখো এই যে C2 এর সাথে একটা হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়েছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে রিং স্ট্রাকচার। এটা প্র্যাকটিস করবা, কয়েকবার প্র্যাকটিস করলে এটা মুখস্থ হয়ে যাবে। এরকম বুঝে বুঝে প্র্যাকটিস করলে তো আরো ভালো। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। দেখো ব্যবহার, ফ্রুক্টোজের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, কনফেকশনারিতে খুব ইউজ করা হয়। এবং গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যটা পড়বা, এবং কিছু এমসিকিউ পড়বা এখান থেকে, সেটা হচ্ছে ম্যানোজের উদাহরণ, হেপ্টোজের উদাহরণ, ঠিক আছে? এখানে যেগুলো দাগাই দিয়েছে শুধু এগুলোই পড়বো। এখন আমরা পড়বো হচ্ছে তোমার ডাইস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের মধ্যে তোমাকে পড়তে হবে সুক্রোজটা। ওদিকে পড়ছি গ্লুকোজ ফ্রুক্টোজ, আর এখন পড়বা সুক্রোজ। সুক্রোজটা পড়তে হবে। সুক্রোজকে ভাঙলে দুটো জিনিস পাবো, একটা গ্লুকোজ এবং হচ্ছে একটা ফ্রুক্টোজ, ঠিক আছে? সুক্রোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ এবং পাবো হচ্ছে ফ্রুক্টোজ। এখন গ্লুকোজে থাকে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজে থাকে হচ্ছে কিটোন গ্রুপ। যখন তুমি দুইটাকে যুক্ত করবে একসাথে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে যখন যুক্ত করবা, তখন তাদের মধ্যে এই যে অ্যালডিহাইড এবং যে কিটোজ গ্রুপটা ছিল, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? তার রিডিউসিং ক্যাপাবিলিটি তখন নষ্ট হয়ে যায়। এই জন্য সুক্রোজকে বলা হয় নন রিডিউসিং সুগার বা বিজারণ ক্ষমতাহীন। তো ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইড হচ্ছে যখন দুইটা স্যাকারাইড, দেখো এই একটা গ্লুকোজের স্ট্রাকচার এটা, ঠিক আছে? এটা একটা ফ্রুক্টোজ, তো একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ মিলিত হয়েছে দুইটা স্যাকারাইড, মানে দুইটা চিনি আছে এখানে, এই জন্য এটাকে ডাইস্যাকারাইড বলি। এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে হয় হচ্ছে সুক্রোজ, ঠিক আছে? তাহলে তোমরা সবাই সুক্রোজটা ভালো করে পড়বা, সুক্রোজটা ভালো করে পড়বা। এবং এখান থেকে কি পড়তে হবে দাগানো আছে, সমস্যা নেই। দেখো সুক্রোজ কোথায় পাওয়া যায় বেশি, ইক্ষু এবং বিট থেকে যে চিনি পাওয়া যায়। তারপর গ্লুকোজ ফ্রুক্টোজ উভয়ই হচ্ছে রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। কারণ কি, দুইটা যখন একসাথে যুক্ত হয় তখন এদের অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আর অ্যালডিহাইড কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে গেলে তাদের কি থাকে না, বিজারণ ক্ষমতা থাকে না, তখন তারা বিজারণ ক্ষমতাহীন হয়ে যায়, বুঝতে পারছো? আর একটা জিনিস হচ্ছে আহ এখানে যে নামগুলো দেখো, যে আলফা ডি গ্লুকোজ 1 নাম্বার কার্বন, আলফা ডি, আলফা মানে কি? আলফা মানে বলছি যে হাইড্রোক্সিল গ্রুপটা নিচে থাকবে। দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপটা নিচে আছে, এবং এটা কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনের সাথে। তাহলে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন, অ্যালডিহাইড গ্রুপে 1 নং কার্বনের সাথে 5 নং কার্বন যুক্ত হয়। কিন্তু ফ্রুক্টোজে আমরা পড়েছিলাম যে 2 নম্বর কার্বনের সাথে
5 নাম্বার কার্বন যুক্ত হয় ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, রাইট? ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা পড়ছি যে 2 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বন যুক্ত হয়, ঠিক আছে? তাইলে গ্লুকোজের গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং হচ্ছে ফ্রুক্টোজের যে 2 নম্বর কার্বন, ঠিক আছে? এখানে যে হাইড্রোক্সিল আয়ন আছে এগুলো থেকে আমরা এক অণু পানি সরাই দিয়ে তাদের ভিতরে একটা অক্সিজেন ব্রিজ তৈরি করে দিব, তখন এই সুক্রোজটা তৈরি হয়। তাহলে যেটা বলতেছিলাম যে আলফা মানে দেখো যে হাইড্রোক্সিল নিচে থাকে, গ্লুকোজের নিচে আছে এখানে, সো এটা আলফা। এবং ডি গ্লুকোজ মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নটা ডান দিকে থাকবে। এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন, ঠিক আছে? বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের হাইড্রোক্সিল থেকে এক অণু পানি অপসারিত হয়। তো অপসারিত হইলে তখন কি হয় যে পরে কার্বন দুটির মধ্যে গ্লাইকোসিডিক বন্ধনে অক্সিজেন ব্রিজ গঠিত হয়ে সুক্রোজ সৃষ্টি হয়। তো আমরা বুঝতে পারছি এখন সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। তাহলে এইটাও একটা ভালো এমসিকিউ। মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, এটাও তোমরা পড়বা। ইক্ষুর রসে প্রায় 15% সুক্রোজ থাকে। তাহলে এখানে 3টা কথা মাথায় রাখবে। একটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে তোমার গ্রেপ সুগার, আঙ্গুরের শর্করা। ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার, ফলের শর্করা। আর ইক্ষুর রসে থাকে হচ্ছে সুক্রোজ 15%। এটা এভাবে মুখস্থ করো। আমরা এখন পড়বো, দেখো মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, কনফেকশনারিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হতে পারে। ব্যবহারগুলো একটু রিডিং দিবা। এবার আসলে হচ্ছে সেলোবায়োজ। সেলোবায়োজটা খুব একটা ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এই 3টা জিনিস বেশি ইম্পর্টেন্ট। আর পাশে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এই দুইটা। তাহলে সেলোবায়োজ দেখো, সেলুলোজ বা লিগনিনকে যদি তুমি কাটো বা ভাঙো তখন তুমি সেলোবায়োজ পাবা। মানে সেলোবায়োজ তৈরি হয় গ্লুকোজ দিয়ে, আবার এই সেলোবায়োজ দিয়ে তৈরি হয় হচ্ছে সেলুলোজ। মানে অনেকগুলো গ্লুকোজ এখানে, বুঝতে পারছো? এটা কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। যে সেলুলোজ, লিগনিন এগুলো হচ্ছে কোষ প্রাচীরের গঠনে আমরা পাইছিলাম। তো জাস্ট এটা জাস্ট এটুকু জানবা যে অনেকগুলো গ্লুকোজ মিলে সেলোবায়োজ তৈরি হয়, আবার সেলোবায়োজ মিলে সেলুলোজ তৈরি হয়। শুধু এটুকু জানো, এখানে যে ফ্রুক্টোজ নাই সেই কথাটাই মেইন ইম্পর্টেন্ট, আমি এটা বুঝাতে যাচ্ছি। শুধু গ্লুকোজ মিলে, অনেকগুলো গ্লুকোজ মিলে সেলোবায়োজ, আর অনেকগুলো সেলোবায়োজ মিলে আবার হচ্ছে তোমার সেলুলোজ। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বিটা 1,4 লিঙ্কেজ না কি লিঙ্কেজ সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এটা বলছি। দেন হচ্ছে তোমার ম্যালটোজ। ম্যালটোজ এরা হচ্ছে কি তৈরি করে? এরা সাধারণত স্টার্চ তৈরি করে। আর ম্যালটোজ তৈরি হয় হচ্ছে গ্লুকোজ দিয়ে। তাহলে ম্যালটোজ এবং সেলোবায়োজ দুইটাই গ্লুকোজ দিয়ে তৈরি হচ্ছে, এবং একটা তৈরি করতেছে সেলুলোজ আর একটা তৈরি করতেছে স্টার্চ। মানে প্রথমে দেখো, ফার্স্টে আমি যদি বলি এটা হচ্ছে গ্লুকোজ, এটা একটা মনোস্যাকারাইড। যখন দুইটা গ্লুকোজ মিলিত হবে তখন বলি ডাইস্যাকারাইড, ঠিক আছে? তাহলে সেলোবায়োজ এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, দুইটা গ্লুকোজ মিলিত হয়েছে। এবং অনেকগুলো সেলোবায়োজ মিলিত হয়ে পরবর্তীতে তৈরি হয় সেলুলোজ, ওইটা একটা পলিস্যাকারাইড, ঠিক আছে? আবার নিচের দিকে আসো, এটাও সেম কথা। প্রথমে গ্লুকোজ, এটা একটা মনোস্যাকারাইড। এখান থেকে তৈরি হবে হচ্ছে তোমার মল্টোজ, ঠিক আছে? ম্যালটোজ থেকে আবার অনেকগুলো ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, অনেকগুলো ম্যালটোজ মিলে আবার তৈরি হবে তোমার একটা পলিস্যাকারাইড, যেটাকে আমরা বলছি স্টার্চ। এখন তাহলে দুটোর ভিতরে পার্থক্য কোথায়? দুইটাই তো তোমার গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে। পার্থক্যটা হচ্ছে তাদের ভিতরে বন্ডে, গ্লুকোজ গুলো কোন বন্ডে যুক্ত হচ্ছে সেই জিনিসটা। দেখো এখানে 1 নম্বর কার্বনে আলফা 1,4 লিঙ্কেজ আর বিটা 1,4 লিঙ্কেজ, এই জিনিসটা বুঝাই। এখানে যে 1 নম্বর কার্বনটা দেখতেছো, এই 1 নম্বর কার্বনে যখন হাইড্রোক্সিল আয়নটা নিচে থাকতেছে, এখানে নিচে থাকতেছে, তখন আমরা বলতেছি হচ্ছে আলফা। তাহলে আলফা। এবং কয় নম্বর কার্বনের সাথে কত কোন 1 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বন যুক্ত হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ। আর উপরেটা আসো, উপরে হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে উপরে, তার মানে এটাকে বলবো বিটা। এবং কয় নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। তাহলে বিটা 1 কার সাথে যুক্ত হচ্ছে? 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এটাকে বলবো বিটা 1,4 লিঙ্কেজ। বুঝতে পারছো? তাহলে এই বন্ধনের পার্থক্যের কারণে কিন্তু তোমার দুইটা আলাদা হয়ে গেছে, একটা সেলুলোজ হয়ে গেছে, একটা স্টার্চ হয়ে গেছে, ঠিক আছে?
তাহলে গ্লুকোজের বিটা 1,4 লিঙ্কেজ একটা, একটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ একটা, একটা স্টার্চ তৈরি করে আর একটা সেলুলোজ তৈরি করে, ঠিক আছে। এরপর দেখো যে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কি জিনিস? যখন কার্বনের এই দেখো যে 3 থেকে 10টি মনোস্যাকারাইড একটি অলিগোস্যাকারাইড গঠন করে, মানে 3 থেকে 10টা, ওখানে আমরা পড়ছি যে 2টা মনোস্যাকারাইড মিলিত হইলে আমরা বলি ডাইস্যাকারাইড। আর যখন 3 থেকে 10টা মনোস্যাকারাইড অর্থাৎ 2-এর অধিক যখন হবে তখন আমরা বলবো অলিগোস্যাকারাইড, ঠিক আছে। কিছু অলিগোস্যাকারাইডের নাম জাস্ট এক্সাম্পল গুলো পড়বো, আর কিছু না, নাথিং এলস। ট্রাইস্যাকারাইডের উদাহরণ র্যাফিনোজ, ঠিক আছে। র্যাফিনোজ ট্রাইস্যাকারাইড উদাহরণ, টেট্রাস্যাকারাইড। আর কিছু লাগবে না, র্যাফিনোজটা বললেই হবে এখান থেকে, ওকে। এরপর আমরা চলে যাই পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি জিনিস? পলিস্যাকারাইডটা ইম্পর্টেন্ট। পলিস্যাকারাইড 3টা আছে, একটা সেলুলোজ, একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে গ্লাইকোজেন। এই 3টা সম্পর্কে একটু ডিটেলস তোমাকে ভালো করে জানতে হবে। পলিস্যাকারাইড মানে অনেকগুলো স্যাকারাইড থাকবে এখানে, ঠিক আছে। তো পলিস্যাকারাইড হিসেবে আমরা এখানে পড়বো মেইনলি স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এবং তোমাদেরকে বলছিলাম যে পলিস্যাকারাইড গুলো সাধারণত একটু মিষ্টি স্বাধীন হয়, মিষ্টি হয় না, ঠিক আছে। আর ডাইস্যাকারাইড বা মনোস্যাকারাইড এগুলো একটু মিষ্টি হয়। আমরা প্রথম পলিস্যাকারাইড দেখি কি আছে, আমরা ওটা পড়ি। দেখো প্রথমে স্টার্চ আছে, এখানে স্টার্চটা আমরা একটু পড়ি। এই দেখো স্টার্চ, স্টার্চ এগুলো হচ্ছে একটা পলিস্যাকারাইড। এটা যদি একটা গাঠনিক উপাদান বলি, অর্থাৎ একটা দেয়ালকে যদি তুমি ভাঙো, ভাঙতে 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 একসময় একটা ইট পাবা, তাই না? তাহলে স্টার্চকেও ভাঙলে তুমি কি পাবা? গ্লুকোজ পাবা। মানে গ্লুকোজ হচ্ছে তার মেইন গাঠনিক একক। অনেকগুলো গ্লুকোজ মিলে তোমার স্টার্চ তৈরি হয়। এবং আমরা জানি এখানে গ্লুকোজ গুলা আলফা 1,4 লিঙ্কেজে, আলফা 1,4 লিঙ্কেজে এরা যুক্ত হয়, ঠিক আছে। তো স্টার্চ দেখো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থই হলো স্টার্চ। স্টার্চের মধ্যেও আবার দেখো যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন নামে 2টা পলিস্যাকারাইড যুক্ত হয়ে আরো বড় বিশাল স্ট্রাকচার স্টার্চ, বুঝতে পারছো? বিশাল চেইন তৈরি করতেছে এখানে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, ঠিক আছে। তো আমরা এখন এই এটা শুধু জানবো যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দিয়ে তোমার কি তৈরি হয়? স্টার্চ তৈরি হয়। এবং স্টার্চ কি? স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। মানে গ্লুকোজ, গ্লুকোজের সঞ্চিত ফর্মটাই হচ্ছে তোমার গ্লাইকোজেন, মনে থাকবে। এবার দেখো বীজ, ফল, কন্দ প্রভৃতির সঞ্চয়ী অঙ্কে স্টার্চ জমা থাকে। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। এখান থেকে কিন্তু এই যে বীজ, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করো। ফল, কন্দ, এগুলোর মধ্যে স্টার্চ জমা থাকে। এগুলো থেকে এমসিকিউ দেয় কিন্তু, একটু ঘুরে বেচাও দিতে পারে, খেয়াল করবা। বীজ, বীজ, ফল, কন্দ এগুলোতে স্টার্চ থাকে। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। স্টার্চ 2 প্রকার, একটা হচ্ছে অ্যামাইলোজ এবং হচ্ছে অ্যামাইলোপেকটিন। স্টার্চ হচ্ছে 2 প্রকার, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। তো এখানে দেখো যে অ্যামাইলোজের গঠনটা দেখো, এটা একদম সরল শাখা একটা, ঠিক আছে, মানে একটা শাখা, মানে এখানে কোনো মানে একটা শাখা মিনস হচ্ছে কি যে পুরো একটা চেইন, এটা আলাদা কোনো শাখা নেই, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো অ্যামাইলোপেকটিন, এটা একটা চেইন, আবার এর সাথে উপরে আরেকটা চেইন যুক্ত হচ্ছে, তার মানে এটা একটা শাখান্বিত, শাখা আছে এদের। আর এটা হচ্ছে একদম অশাখ, কোনো শাখা নেই। অ্যামাইলোজ হচ্ছে অশাখ আর অ্যামাইলোপেকটিন হচ্ছে শাখান্বিত। এই দুইটা এমসিকিউ তুমি পড়ে রাখো। এখানে এই কথাগুলো পড়বা যে অ্যামাইলোজ, দেখো এখানে যে ধান, গম, ভুট্টা, জব এগুলো 22 ভাগ হচ্ছে অ্যামাইলেজ, 78 ভাগ হচ্ছে অ্যামাইলোপেকটিন। আর গোলালু স্টার্চ কণিকা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, চালের স্টার্চ কণিকা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, ঠিক আছে। গোলালু বড়, আর স্টার্চ চাল যেটা তুমি দেখতেছো, চাল তো ছোট দেখছোই। স্টার্চের ধর্ম এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে। বাট যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরা প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে উদ্ভিদের, এবং এরা হচ্ছে তোমার আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। এটাও একটা ইম্পর্টেন্ট। যেগুলো মার্ক করছি সেগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো রিডিং দিব আর কি, ঠিক আছে। স্টার্চের ধর্ম, এই দেখো স্টার্চ বাংলায় কি কি পাই? ডেক্সট্রিন, ম্যালটোজ,
তারপর ডি গ্লুকোজ, এগুলো বলছি যে অনেকগুলো গ্লুকোজ মিলে, 2টা গ্লুকোজ মিলে এটা ডাইস্যাকারাইড তৈরি করে ম্যালটোজ, এগুলো আবার অনেকগুলো একসাথে মিলিত হয়ে পরবর্তীতে স্টার্চ তৈরি করে। স্টার্চ আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। একটা শাখান্বিত আর একটা হচ্ছে অশাক। স্টার্চের ব্যবহার করবা যে এখানে দেখো যে গ্লুকোজ, অ্যালকোহল ও চুরাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। কাগজ শিল্পেও তোমার স্টার্চ ব্যবহৃত হয়। ঠিক আছে? স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে গৃহীত হয়। এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এবার আমরা হচ্ছে পড়বো সেলুলোজ। তাহলে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর তোমরা জানো যে সেলুলোজ দিয়ে গঠিত হয়। ঠিক আছে? তো আমি বলছি যে অ্যামাইলোজ, সরি, স্টার্চ হচ্ছে গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে হয়। আর সেলুলোজ হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে হয়। ঠিক আছে? বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে হয়। ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটার উপরে হাইড্রোক্সিল আয়ন, তার মানে এটা হচ্ছে বিটা। তার 1 নম্বর কার্বন বিটা, তাহলে বিটা 1। কয় নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে? 4 নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে বিটা, উপরে হাইড্রোক্সিল থাকার কারণে এটার নাম হচ্ছে বিটা। তাহলে বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হচ্ছে সেলুলোজ। আর তোমার স্টার্চ হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে হয়। ঠিক আছে? এবং সেলুলোজ গুলো হচ্ছে তন্তুময়, মানে এরা ফাইবার তৈরি করে সাধারণত। তুমি দেখো এই যে তুলা থেকে সুতা তৈরি হয়, তুলায় ফাইবার থাকে 94%। তাহলে তুলা থেকে সুতা তৈরি করতে পারবা। এই যে লিনেন নাম সুস্র, মানে বস্ত্র শিল্পে তোমরা লিনেনের কাপড় পরতে চাও অনেকে মেয়েরা, তোমরা এটার নাম শুনে থাকবা। দেখো 90% ফাইবার, মানে এগুলো হচ্ছে তোমার ফাইবার, বস্ত্র শিল্পে এদের কিন্তু খুব দরকার পড়ে তন্তুকোষ। ঠিক আছে? এবার যে ইম্পর্টেন্ট যে কথাটা, সেলুলোজ সাধারণত হচ্ছে তোমার তন্তু তন্তু জাতীয় যেই উপাদানগুলো আছে সেগুলো। এবং এরা হচ্ছে যেমন শাকসবজি যেগুলো তোমরা দেখো যে সবুজ ঘাস, ঠিক আছে, লতা পাতা, এগুলো হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। এগুলা আমরা যদি দেখি যে গরু যখন তুমি তোমার নাড়া কুটা ঘাস লতা পাতা এগুলা গরু বা প্রাণীরা খেতে পারে, কিন্তু আমরা কিন্তু পারি না। আমরা পারি না মিন্স আমাদের এটা আমাদের শরীরে পরিপাক হয় না। কেন হয় না? গরুদের দেহে ওরা ওগুলো খেয়ে বেঁচে থাকতে পারে কারণ ওদের দেহে ওই সেলুলোজকে ডাইজেশন করার জন্য, হজম করার জন্য এক ধরনের এনজাইম দরকার, সেই এনজাইমটা ওদের আছে। কিন্তু আমাদের বডিতে সেই এনজাইমটা না থাকার কারণে আমরা এগুলাকে হজম করতে পারি না। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো শাকসবজি খাই, এমন তো না যে আমরা খাই না, আমরা তো লাল শাক খাই, তারপর হচ্ছে পুঁই শাক খাই, ঢেঁড়স শাক খাই, কত শাকসবজি তো খাই। তাহলে আমাদের ওগুলো আমরা খাই কেন যদি আমরা এগুলো আমাদের পরিপাক না না এগুলো আমাদের হজম না হয়? সেটা হচ্ছে আমরা সেলুলোজ খাবো, কিছুটা খাবো, যেমন হচ্ছে মানুষের ক্ষেত্রে আমরা যদি কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য হলে কি হয় যে পায়খানা, শক্ত পায়খানা হয় এবং পায়খানা হয় না আর কি, হলেও শক্ত পায়খানা হয়। তো এই সেলুলোজ বা এই ঘাস জাতীয় এই যে শাকসবজিগুলো তোমরা যদি খাও, এগুলো কি করে, এরা হচ্ছে অ্যাবজর্বেন্টের মতো কাজ করে। অর্থাৎ এরা তোমার যে নাড়িভুড়ি আছে ওখান দিয়ে যখন যায় তখন এরা আশেপাশ থেকে পানি অ্যাবজর্ব করে, পানি সোকড হয়, মানে ভিতরে পানি টান দিয়ে নিয়ে আসে, যার ফলে ওরা পায়খানাটাকে পিচ্ছিল করতে পারে। ঠিক আছে? তো পিচ্ছিল করে দিলে ইজিলি পায়খানাটা বের হয়ে আসতে পারে। ঠিক আছে? এবং এরা আসলে ঠিকমতো হজম হয় না। হজম না হওয়ার কারণে এরা পায়খানার সাথে বের হয়ে আসে। আর এরা যেহেতু পিচ্ছিল পদার্থ, সো পিচ্ছিল পায়খানাটাকে পিচ্ছিল করে দেয়, সুন্দর মতো পায়খানা বের আসতে পারে। কোষ্ঠকাঠিন্যতে এই জন্য আমরা এই ধরনের শাকসবজি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং সেলুলোজের আরেকটা উপাদান বলতে চাচ্ছিলাম, যেটা সেটা যেহেতু তন্তুময়, সো এগুলোকে আমরা এই জন্য বস্ত্র শিল্পে খুব ইউজ করে থাকি। এই যে দেখো যা যা বলছি সবটার কথা এখানে আসছে। এই যে তোমার সেলুলোজের ধর্ম দেখো, এটা হচ্ছে ফাইবার সদৃশ, এতে কোনো পুষ্টিগুণ নেই। ঠিক আছে? এতে কোনো পুষ্টি নেই। ঠিক আছে? এবং এরা মিষ্টি নয়, বীজাণু ক্ষমতাহীন। বলছিলাম যে মিষ্টি হবে না, বীজাণু ক্ষমতাহীন হবে পলিস্যাকারাইড গুলা। ঠিক আছে? এবং এদের ব্যবহার দেখো কোষ প্রাচীর তৈরিতে, তারপর তন্তু তৈরিতে, বস্ত্রশিল্প প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট। তো ফটোগ্রাফিক ফিল্ম, আসবাবপত্র তৈরি, এগুলোতে ব্যবহার করা হয় সেলুলোজ। ব্যবহারগুলো ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো পড়ে নিবা। মানুষের সেলুলোজ হজম করতে পারে না কেন, যে কথা একটু আগে বলছি, দেখে নিও। এবং স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা পারবা। একটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, আর একটা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ, একটু আগে বলছি আমি এগুলো। একটা উদ্ভিদের সঞ্চিত খাদ্য, আর একটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে গাঠনিক উপাদান। ঠিক আছে? গ্লাইকোজেনটা বলবো।
দেখো গ্লাইকোজেন এগুলো হচ্ছে মানুষের শরীরে গ্লুকোজ গুলো আমরা সঞ্চিত করে রাখি গ্লাইকোজেন হিসেবে, ঠিক আছে? প্রাণীর দেহে সায়ানোব্যাকটেরিয়া, কতিপয় কিছু ছত্রাক আছে ইস্ট, যেগুলো সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন কাজ করে। এবং গ্লাইকোজও তোমার আলফা ডি গ্লুকোজ, তাহলে স্টার্চও আলফা ডি গ্লুকোজ ছিল, গ্লাইকোজেনও আলফা ডি গ্লুকোজ ছিল। তাহলে মনে রাখার সুবিধা হচ্ছে দুইটাই কিন্তু সঞ্চিত খাদ্য, একটা মানুষের শরীরে আর একটা উদ্ভিদের শরীরে, দুইটাতেই তোমার কি থাকতেছে, আলফা ডি গ্লুকোজ থাকতেছে। পার্থক্যটা হচ্ছে কোথায়, তাদের বন্ডে। সেটা হচ্ছে এটা আলফা 16 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়, ঠিক আছে? আর তোমার ওখানে ছিল আলফা 14 লিঙ্কেজ, ঠিক আছে? দুইটা ইয়েই থাকে এখানে, আলফা 14 লিঙ্কেজও থাকে, আলফা 16 দুইটা লিঙ্কেজই থাকে। কিন্তু তোমার হচ্ছে আমরা যখন ইয়ে পড়ছি, স্টার্চ পড়ছি, তখন ছিল আলফা 14 লিঙ্কেজ, ঠিক আছে? তো এখানে আমরা তাহলে গ্লাইকোজেনে বললাম আলফা 16 লিঙ্কেজ দ্বারা গঠিত হয়, এবং দুইটাই সঞ্চিত খাদ্য, একটা উদ্ভিদের, একটা হচ্ছে হিউম্যান বডি। এবং এগুলা সাধারণত দেখো প্রাণী দেহে যকৃৎ, আমাদের যে লিভার, সেই যকৃতে গ্লাইকোজেন হিসাবে থাকে। এবং এর আণবিক সংকেতটা হচ্ছে এটা, গ্লাইকোজেন হচ্ছে প্রাণীজ স্টার্চ বলা হয় এটাকে, প্রাণীজ স্টার্চ মানে প্রাণীর দেহে জমা খাদ্য আর কি। এরপর দেখো যে গ্লাইকোজেনের ধর্ম, ঠিক আছে? গ্লাইকোজেনের ধর্ম এখানে কি পড়বা, যে এটা গ্লাইকোজেন, সেটা আমরা জানি যে গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের যেহেতু সঞ্চিত খাদ্য, সো গ্লাইকোজেনকে আমরা ভেঙে, এই গ্লাইকোজেনকে ভেঙে এটাকে যদি আমি লাইসিস করি মানে ভাঙ্গি, তখন আমি গ্লুকোজ পাবো। তো এটাকে আমি লাইসিস মানে ভাঙ্গা, তাহলে গ্লাইকোজেন আমরা ভাঙ্গা এটাকে বলবো, প্রসেসটাকে বলবো গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোজেনোলাইসিস। এবার এই যে এই গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে আমি কি তৈরি করি, গ্লুকোজ তৈরি করি, রাইট? এখন তোমার বডিতে যদি এক্সেস পরিমাণে গ্লুকোজ হয়ে যায়, তখন তো আবার ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসে কি হয়, যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে রক্তে, তাহলে সেই গ্লুকোজকে কমানোর জন্য তখন আবার ইনসুলিন সিক্রেশন হয়, তাই তাই না? তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই প্রসেসগুলা। যেমন যদি আমার বডিতে গ্লুকোজ কম থাকে, তখন গ্লাইকোজেনোলাইসিস হবে। আর বডিতে যদি গ্লুকোজ বেশি হয়ে যায়, তখন গ্লাইকোজেনোলাইসিসটা হবে না, উল্টা গ্লাইকোজেন ফর্মেশন বেশি হবে। এই জিনিসটা একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে বুঝো। একটা হচ্ছে, এটা হচ্ছে স্টোর সঞ্চিত, এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে থাকতেছে এখানে। যখন বডিতে তোমার প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকতেছে, তখন সব গ্লুকোজ গুলা গ্লাইকোজেন রূপে এসে এই যকৃতের মধ্যে জমা হচ্ছে। তাহলে এখানে জেনেসিস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, গ্লাইকোজেনেসিস। আর যখন বডিতে গ্লুকোজের পরিমাণ দরকার, ঠিক আছে, গ্লুকোজের অভাব পড়ছে, তো তার গ্লুকোজের দরকার, সো তখন গ্লাইকোজেনো লাইসিস হবে, ভেঙবে, লাইসিস ভেঙে তোমার গ্লুকোজ তৈরি হবে। এবার গ্লাইকোজেনের ব্যবহারগুলো পড়বো এখান থেকে। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন থাকে কিছু, যেটা দিয়ে হচ্ছে আমাদের গ্লুকোজের যে সাপ্লাই, সেটা ওখানে পেশিতে আমরা মেনটেন করতে পারি। যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, বললাম একটু আগে। গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে ইনসুলিন, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে প্রাণীজ, এগুলো বলা হয়েছে। এরপরে এই কথাগুলো একটু পড়ে নিও। সেটা হচ্ছে দেখো যে কাইটিন, এগুলো সবই হচ্ছে এক ধরনের শর্করা। তো কাইটিন হচ্ছে দেখো এই যে বিভিন্ন ছত্রাকে কোষ প্রাচীর, কাঁকড়া, লোবস্টার, এগুলো বহিঃকঙ্কালে কাইটিন থাকে, শক্ত কাইটিন হচ্ছে শক্ত আবরণ। আর কার্বোহাইড্রেট ডেরিভেটিভস কিছু নাম আছে, নামগুলো জাস্ট পড়বা, গ্লুকোসামাইন, গ্লাক্টোসামাইন, কাইটিন, এটা সবাই হচ্ছে তার মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে? জীবদেহে শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো একটু আগে বলছি, এগুলো সব এগুলোই তোমাদের আছে যা যা বলছি। গ্লুকোজের মানে জীবদেহের শর্করার যে ভূমিকা, প্রতিটা পয়েন্ট আমার তোমাদের ডিসকাস করা হয়েছে, তোমরা ইজিলি বলতে পারবা। শক্তি প্রধান উৎস মানে গ্লুকোজ থেকে যে শ্বসনের মাধ্যমে আমরা এটিপি তৈরি করি, সেই জিনিসগুলো। তারপর হচ্ছে যে গাঠনিক উপাদান, যেমন হচ্ছে কোষ প্রাচীর গঠন করে, ঠিক আছে? তারপর হচ্ছে ছত্রাক, প্রাণী, এইসবে গ্লাইকোজেন সঞ্চিত পদার্থ, উদ্ভিদে হচ্ছে স্টার্চ সঞ্চিত পদার্থ। তারপর হচ্ছে তোমার লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এই ছিল আজকের লেকচার। আমরা পরবর্তী লেকচারে প্রোটিন এবং হচ্ছে আরেকটি লেকচার নিব, সেটাতে হচ্ছে আমরা চর্বি বা লিপিড নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটি তাহলে 3টি লেকচারের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তোমাদের সাথে আমাদের নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এবং আশা করি তোমরা আজকে চ্যাপ্টারটি অনেক সুন্দর করে বুঝেছো, এবং খুব মনোযোগ দিয়ে তোমরা যদি না বুঝে থাকো, পজ করে আবার সেগুলোকে বারবার বারবার দেখবা, যেহেতু এটা রেকর্ডিং থাকবে।
তো তোমাদের কাছে অনুরোধ রইল খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বা। এটা যে বুঝবে তার জন্য ইজি, আর যে বুঝবে না তার জন্য মনে হবে যে এই চ্যাপ্টারটা পড়াই লাগবে না, পড়বো না, কষ্ট লাগবে, কঠিন কঠিন মনে হবে। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।